এরকমই স্বপ্নের জন্য আজ থেকে প্রায় 5 বছর আগে আমি অ্যাম্বুলেন্স চালানো ছেড়েছিলাম। তখন মৃত লাশের দেহ আমাকে হাসপাতাল থেকে ওই মৃত ব্যক্তির বাড়িতে পৌঁছে দিতে হতো। দিন শেষে আমার ওইসব চিন্তা ভাবনা স্বপ্নের মধ্যে হানা দিত। তাই অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দূরে শহরে পার্ক স্ট্রিটের একটি এটিএম গার্ডে আমি নিযুক্ত হই। আমি সোমনাথ। এখনও মাঝে সাঝে স্বপ্নের মধ্যে সেই মৃত লাশগুলি আমায় তাড়া করে বেড়াচ্ছে। যাই হোক, এত রাতে ঘুম ভাঙার পরেও আমার ঘুম আসছে না। তাই আমি পাশে থাকা খবরের কাগজটি নিয়ে পড়া শুরু করলাম। হঠাৎই চোখে পড়ল আমাদের গ্রামের ঘটনা। মৎস্যলন্দপুর স্বরূপনগর এলাকায় ঘটে গেল আবার একটি মর্মান্তিক ঘটনা, যেখানে স্বরূপনগর এলাকায় বসবাসকারী নিরঞ্জন সরকার নামক যুবকের লাশ পাওয়া গেল ইছামতি নদীর জোয়ারে। গতকাল যুবকের লাশটি মাছ ধরার জালে আটকে গেলে জেলেরা সেই জাল থেকে উদ্ধার করে মৃত লাশটিকে। তারপর তারা পুলিশের হাতে তুলে দেয়। খবরের কাগজে থাকা ছবিটি ভালো করে দেখে আমি চিনতে পারলাম এই সেই নিরঞ্জন। যখন আমরা একসাথে গাড়ি চালাতাম তখন আমরা একে অপরকে খুব সাহায্য করতাম। ইস, খুব ভালো ছিল ছেলেটা, কিন্তু একটু মদ্যপান করত। যাই হোক, তার আত্মার শান্তি কামনা করি। হ্যাঁ বাবা, বলো। সমু, তুই খবরটা কি শুনেছিস? হ্যাঁ বাবা, খবরটা না একটু আগে আমি পড়ছিলাম। হ্যাঁ, নিরঞ্জন মারা গেছে। তুই একটা কাজ কর না, তোর মার শরীরটাও না ভালো নেই। কিছুদিনের জন্য ছুটি নিয়ে একটু দেখা করে যা। তোর মা অনেক টেনশন করছে। আরে এত টেনশনের কি আছে, আমি তো ঠিকই আছি। আরে তুই কি জানিস, বিগত 6 মাস ধরে যে 6 জন মারা গেছে সবাই ড্রাইভার। আর তোরা তো সবাই একসাথেই কাজ করতিস, সেই টেনশনই করছে তোর মা। এটাই তো স্বাভাবিক, তাই না? পরপর যে কয়েকজনের মৃত্যু হলো তারা সবাই ড্রাইভার। মোটামুটি সবাইকেই চিনতাম, আর বেশিরভাগই আমাদের মৎস্যলন্দপুর এলাকার। আরে বাবা, তুমি এত টেনশন করো না। আমি তো আর গাড়ি চালাই না, 5 বছর হয়ে গেছে ছেড়ে দিয়েছি। আমি খুব তাড়াতাড়ি ছুটি নিয়ে আসার চেষ্টা করছি। তুমি একটু মায়ের খেয়াল রেখো। এখন রাখলাম। বেশ কিছু দিন কেটে গেল। আমারও ছুটির সময় ঘনিয়ে আসলে একটু ওপর মহলে বেশি দিন ছুটি নেওয়ার জন্য আবেদন করলাম। আমার আবেদনও তারা মঞ্জুর করলো। আজ সন্ধ্যা অবধি আমার শেষ ডিউটি। দেখলাম রাত্রি 8টা 8-এর ট্রেনটা যদি আমি ধরতে পারি তাহলে ভালোভাবেই বাড়ি পৌঁছতে পারবো। আমার অপরিবর্তে আরেকজন আসলে আমি রীতিমতো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতেই হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়। রীতিমতো শিয়ালদা স্টেশনে এসেও পৌঁছলাম। তখন ঘড়িতে দেখলাম রাত 8:15 এবং 8টা 8-এর ট্রেনটা আমি মিস করেছি। কিছুক্ষণ পর 9টা 8-এর ট্রেনে উঠে পড়লাম। এসে পৌঁছতে পৌঁছতে শুরু হয়ে গেল ভীষণ কালবৈশাখী ঝড়। স্টেশনেই অপেক্ষা করতে লাগলাম ঝড় থামার। তার মধ্যেই দেখলাম 2টো লোক এত রাতে পেটিতে ভরে নিয়ে যাচ্ছে ইলিশ মাছ। আমার এখনও বাড়ির জন্য কোনো খাবার নেওয়া হয়নি, আর আমার মাও খুব ইলিশ মাছ পছন্দ করে। তাই তাদের কাছ থেকে রিকোয়েস্ট করে আমি 2টো ইলিশ মাছ কিনে নিলাম। অনেক খুশি হবেন আমার মা। ধীরে ধীরে ঝড় থেমে যেতেই আমি গিয়ে বাসের সন্ধান করতে লাগলাম। ভাগ্যের একই পরিহাস, এখন কোনো বাস বা অটো নেই। আশেপাশেই চেয়ে দেখলাম একজন ভ্যান চালক ভ্যানে বসে কি একটা বোতলে চুমুক দিয়ে খাচ্ছে। আমার বুঝতে দেরি হলো না এটা, কিন্তু যাই হোক, আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই যে দাদা, বলছিলাম কি আমার একটু বাড়ি ছেড়ে দেবে? বাড়ি না দাদা, আপনি বললে আপনাকে খাটে তুলে দিয়ে আসতে পারি। আরে দাদা, মশকরা বাদ দিন না, আমার বাড়ি স্বরূপনগর, তাড়াতাড়ি যেতে হবে, বুঝতেই তো পাচ্ছেন। কী যে বলেন দাদা, একটু আগে একটা প্যাসেঞ্জারকে চাঁদে ছেড়ে দিয়ে আসলাম। হ্যাঁ, আপনি এখান থেকে সামান্য স্বরূপনগর যেতে পারবেন না? তার কাছ থেকে খুবই দুর্গন্ধ বেরোচ্ছে এবং সে কথাটাও ঠিকঠাক বলতে পারছে না।
কি বলছেন তা উনি নিজেও জানেন না, আর আশেপাশেও কাউকে দেখতে পাচ্ছি না। ইনিই একমাত্র আছেন যিনি এত রাতে আমাকে বাড়ি পৌঁছে দিতে পারে। দাদা, দয়া করে এত রাতে আমার সাথে ঠাট্টা করবেন না। যা চাইবেন তাই দেবো। কত ভাড়া লাগবে আপনার? আরে দাদা, এই সরবনগর কি এখানে? এ অনেক দূর, এই বৃষ্টির সময় বুঝতে পারছেন না। হ্যাঁ, আপনি 500 টাকা দেন, তাহলে আপনাকে ওই টিপির ঘাট পর্যন্ত নামিয়ে দিয়ে আসতে পারি। যদি রাজি থাকেন তো বলেন। টিপির ঘাটের থেকে আমার বাড়ির রাস্তা 20 মিনিট। ব্রিজ পেরিয়ে চলে গেলেই আমি যেতে পারবো। আমি আর বেশি কিছু না ভেবেই ভ্যানে উঠে পড়লাম। চলো। যত এগোচ্ছি আরও যেন ঝোড়ো হাওয়া বেড়েই চলেছে। তার মধ্যেও ভ্যান চালক আমায় রীতিমতো পৌঁছে দেওয়ার জন্য তার শেষ চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছে তার দুটো পা দিয়ে। আরে বাবু মশাই, আপনি তো প্যানিক নেবেন না, ঠিক আছে? কারণ আমি টনিক খেয়ে আছি। আপনাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। হ্যাঁ, আপনি ধরে বসুন তো ব্যাগগুলো। আমরা টিপির ঘাটের কাছে পৌঁছে গেলাম। ক্রমে ক্রমে ঝোড়ো হাওয়া বেড়েই চলেছে, শেষ হওয়ার কোনো নামই নেই। সে আমাকে বলল, আর 1 মিনিট পর হেঁটে গেলেই আপনি টিপির ঘাট ব্রিজ পেরিয়ে যেতে পারবেন। আমাকে এবার ছাড়েন তো, নইলে আমি আর বাড়ি ফিরে যেতে পারবো না। দেখছেন তো বাবু, আবহাওয়ার কী অবস্থা। আমাকে অনেকটা পথ ফিরে যেতে হবে। সত্যি অনেক সাহায্য করেছেন। এখন ওনাকেও আমার মানবিকতার দিক থেকে ছেড়ে দেওয়া উচিত। তাকে পুরো টাকাটাই দিয়ে ছেড়ে দিলাম। আমি লাগেজগুলো নিয়ে রীতিমতো ব্রিজের সামনে এসে দেখি, এ কি, এ তো পুরো ব্রিজ ভেঙে পড়ে আছে ঝড়ে। আমি আর কি আজ বাড়ি পৌঁছতে পারবো না? এছাড়া তো কোনো পথও নেই। এদিকে ঝড় বেড়েই চলেছে। আমি পাশে থাকা একটি বন্ধ দোকানে ব্যাগগুলি রেখে ঝড় থামার অপেক্ষা করতে লাগলাম। একটু পরেই দেখলাম 4 জন লোক একটি মরাকে কাঁধে নিয়ে ব্রিজের দিকে এগিয়ে আসছে। ওরাও তো ব্রিজ পেরিয়ে কাঁটাবাগান শ্মশানে নিয়ে যাবে, কিন্তু যেখানে ব্রিজ ভাঙা সেখানে ওরা মরাটিকে কিভাবে শ্মশানে নিয়ে যাবে? তারা দেখলাম ব্রিজের সামনে এসে মরাটাকে রেখে আমার দিকেই এগিয়ে আসছে। আমি সেই মরা লাশের দিকে চেয়ে রইলাম। মরাটা বৃষ্টির জলে ভিজছে। খুবই অসহায় লাগছে মরাটিকে দেখতে। মরা হাতির দাম যেমন লাখ টাকা থাকে, মৃত মানুষ শুধু একটা বোঝাই মাত্র পৃথিবীর বুকে। সেটা হয়তো কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। তাই হয়তো মানুষগুলিকে মাটির সাথে মিশে যেতে হয় অথবা পুড়ে যেতে হয়। আরে দাদা, একটু সাইড দিন না। সত্যি বুড়োটা মরার টাইম পেল না, এই ঝড় বদলের দিনেই মরতে হলো। আরে মানুষের মৃত্যু কি সব বলে কই আসে? সব কপাল রে ভাই, সব কপাল। ওই দেখ, এই নৌকা নিয়ে একজন এদিকে আসছে। ওনাকে চল বলি যেন আমাদের কাঁটাবাগান শ্মশানে দিয়ে আসে। এটা বলতে বলতেই ওরা 4 জন বেরিয়ে পড়ল। ইস, আমার কেন যে আগে চোখে পড়লো না। তাদের মধ্যে দেখলাম 2 জন নৌকো আরোহীর কাছে গিয়ে ফিস ফিস করে কি যেন একটা বলল। আবহাওয়াও দেখলাম আগের মতো ধীরে ধীরে ঠিক হতে লাগলো। ইতিমধ্যেই তারা লাশটিকে তুলে নৌকায় উঠিয়ে নিয়ে যেতে লাগলো শ্মশানের দিকে, যেটা আমার বাড়ির পথেই পড়ে। আমার বাড়ি কাঁটাবাগান দক্ষিণ পাড়ায়। হাতের ঘড়িটির দিকে তাকিয়ে দেখলাম রাত 1টা 30 মিনিট। আশপাশ থেকে ভেসে আসছে ব্যাঙের গ্যাগ ও ডাক, আর মাঝারি ঠান্ডা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। অপেক্ষা করতে লাগলাম মাঝির জন্য, কারণ আমার বাড়ি যেতে হলে নৌকো করেই যেতে হবে, যেমন করে মরাটাকে নিয়ে গেল কাঁটাবাগান শ্মশানের দিকে। অপেক্ষা করতে করতেই দেখলাম একটি লণ্ঠনের আলো এই ব্রিজের দিকেই এগিয়ে আসছে। যেহেতু আকাশ ভেদ করে একটু চাঁদের আলো ছোঁয়া দিয়েছে, সেহেতু দেখে বুঝতে দেরি হলো না যে নৌকো আরোহীই আসছে। আমি তড়িঘড়ি করে ব্রিজের সামনে গিয়ে ডাকতে শুরু করলাম, এই যে দাদা, শুনছেন? ও দাদা! উনি কোনো সারা শব্দ না দিয়েই আমার সামনে নৌকা নিয়ে চলে আসলেন। বলছিলাম, কাঁটাবাগান দক্ষিণ পাড়ায় আমার বাড়ি, ব্রিজের ওপাশে। আমাকে একটু নামিয়ে দিয়ে আসতে পারবেন? এখান থেকে মাত্র 15 মিনিটেরই পথ। আপনাকে 200 টাকা দিতে পারবো। বলা মাত্রই হালকা ঝোড়ো বাতাস বয়ে গেল আমাদের মধ্যে দিয়ে, এবং তার মুখে থাকা গামছাটা সরে যেতেই দেখলাম উস্কো খুস্কো 60 থেকে 65 বছর বয়সের একজন লোক। না গো বাবু,
আমিও তো সস্তার মাঝি নই। আমারে দেখে কি তাই মনে হচ্ছে? আমি একজন শিকারী, শিকার করতে বেরিয়েছি। লোকটার কথা সত্যি আমায় চিন্তা ভাবনার মধ্যে ফেলে দিল। ওনার মাথা ঠিক আছে তো, নাকি ইনিও ভ্যানওয়ালার মতো ভুল জল খেয়ে ভুল বকছেন? যাই হোক, এখন ইনিই একমাত্র আমার সম্বল। দয়া করুন আমার উপরে, আমি খুব বিপদে আছি। দয়া করে আমাকে ওই কাটাবাগান ব্রিজ অবধি নামিয়ে দিন, তারপর আমি চলে যেতে পারবো। আমাকে একটু দয়া করে এই বিপদ থেকে রক্ষা করুন না চাচা। বিপদ? আচ্ছা ঠিক আছে, 1000 টাকা লাগবে বলো, তাহলে আমি যাতে পারি, না হলে আমি চললুম। 1000 টাকা? চাচা, বিপদে পড়েছি বলে এমন দাবি করছেন? ওপরওয়ালা সব দেখছে, এমন করবেন না। ওপরওয়ালা? ওপরওয়ালাই তো আমারে পাঠিয়েছে। 1000 টাকা তো সেই নিতে বলেছে আমারে। যাই হোক, উঠে পড়ুন, আমার আবার তাড়া আছে। আমার বিবি জান না খেয়ে আমার জন্য পথ চেয়ে আছে। আমি তার কথা মতোই তাড়াহুড়ো করে হাতে থাকা ট্রলি ব্যাগ ও মাছের ক্যারি ব্যাগটি নিয়ে উঠে পড়লাম নৌকোতে। দেখলাম আমার হাতে থাকা ক্যারি ব্যাগ ছিঁড়ে মাছের মাথা বেরিয়ে এসেছে। মাছের ব্যাগটি একপাশে রেখে আমি নৌকোয় বসলাম এবং নৌকো আরোহী নৌকো টানা শুরু করলো আমার বাড়ির উদ্দেশ্যে। পথে যেতে যেতে এক অনবদ্য দৃশ্য আমার চোখে ভেসে উঠল। সেই কাটাবাগান শ্মশানের সামনে দিয়ে যেতেই দাউ দাউ করে জ্বলছে সেই মৃত লাশটি। যেহেতু শ্মশানের গা বেয়ে নদী বইছে, তাই আমরা তার সামনে যেতে স্পষ্টভাবে দেখলাম সেই মরা মানুষটির চামড়া গলে গিয়ে হাড় বেরিয়ে আসা মাথার খুলিটি আমার দিকেই চেয়ে রয়েছে। আমি কিছুতেই চোখ ফেরাতে পারছিলাম না। কোনো মরাকে এইভাবে পুড়তে আমি আগে কখনো দেখিনি। হঠাৎই দেখলাম সেই মরাটি তার গায়ের ওপর জ্বলন্ত কাঠ ভেদ করে জেগে উঠেছে। আরে আরে, এত ভয় পাওয়ার কি আছে? থামুন, সত্যি আপনি আজব মশাই। জ্বলন্ত চিতার পাশে থাকা একটি লোক বাঁশ দিয়ে বাড়ি মারল মরাটির গায়ে এবং সাথে সাথেই দেখলাম মরাটি আবার জ্বলন্ত কাঠ ভেদ করে নিচের দিকে নেমে গেছে। সত্যি এক আজব ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হলাম আজ। তারপর কাটাবাগান শ্মশান পার করে যেতেই একটি স্থলপথের পাশে এসে দাঁড় করালো নৌকাটি। বাবু, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমার বিবি জানটা না খেয়ে বসে আছে আমার জন্যে। আপনারে বাড়ি দিয়ে আসতে আমার অনেক দেরি হয়ে যাবে। একটু যদি সময় ব্যয় করে আপনি আমার সঙ্গে একটু যেতে পারেন, এই সামনেই, তাহলে আমি আমার বিবিজানকে খাইয়ে দিয়ে আসতে পারতাম নিজের হাতে। ও কিছুই খেতে পারে না, আমি খাইয়ে না দিতে পারলি। চলুন না বাবু, এই সামনেই। যাই হোক, ইনি আমার অনেক উপকার করেছেন। এত সময় তো ব্যয় হয়েই গেল, আর একটু সময় না হয় যাক। আচ্ছা চলুন। লোকটি নৌকার গতিপথটি উল্টো দিকে নিয়ে যেতে লাগলো। বেশি পথ যেয়ে পারিনি। কিছুক্ষণের মধ্যেই নদীর পাশ থেকে কিছু শেয়াল ডাকাডাকি শুরু করেছে। কিছু শেয়াল নদীর পাশে এসে আমাদের দিকে আক্রমণাত্মকভাবে ডাকছে এবং সে মাঝি তাদেরই দিকে নৌকোটি ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। এ কি দাদা, এমন করছেন কেন? ওরা ওরা আক্রমণ করতে পারে, নদীর বরাবর হয়ে চলুন। আরে দাদা, দেখতেই তো পাচ্ছেন ওরা ওরা একসাথে অনেকগুলো শেয়াল একত্রিত হচ্ছে। ওরা কিন্তু আমাদের আক্রমণ করতে পারে। একটু ভালো করে চলুন না দাদা। আমার কথায় কোনো কানে দিল না সে, উল্টে আমাকে ধমক দিয়ে বলল, আরে বাবু, দেখে তো মনে হয় 30 বছর বয়স, 3 বছর বাচ্চা ছেলের মতো আচরণ করছেন কেন? হঠাৎ তার পাশ থেকে একটি বড় কোচ হাতে নিয়েই ঘুরিয়ে আক্রমণাত্মক শিয়ালের দিকে ছুঁড়ে মারল। কোচটি গিয়ে শিয়ালটির বুকের পাঁজরে গেঁথে গেল এবং পাশে থাকা শিয়ালের পালেরা সেটি দেখে ভয়ে বাগানের মধ্যে ঢুকে গেল। লোকটি নৌকা থেকে ঝাঁপিয়ে পড়ে এগিয়ে গেল আহত শিয়ালের দিকে। তারপর শিয়ালের পাঁজরে গেঁথে থাকা কোচটি আরও জোরে চাপ দিয়ে গেঁথে দিল তার দেহের এপার ওপার। ছটপট করতে করতে শিয়ালটি মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছে।
লোকটি কোচটি বার করে দূরে থাকা শিয়ালগুলির দিকে দৌড়ে গেল। পুরো ঘটনাটি আমার চোখের সামনে ঘটছে। ঘটনাটি আমার স্বপ্নে দেখা সবথেকে ভয়ঙ্কর ঘটনাগুলির থেকেও ভয়ঙ্কর লাগছে। কিন্তু এটা যে কোনো স্বপ্ন নয়, বাস্তব রূপে রূপান্তরিত হয়েছে এবং সেটা আমার চোখের সামনেই বিদ্যমান। লোকটি আবার এসে মৃতপ্রায় শিয়ালটিকে বারবার কোচ দিয়ে আক্রমণ করে যাচ্ছে। লোকটির মুখের দিকে তাকিয়ে দেখলাম কোন এক প্রতিশোধের আগুন ফুটে উঠেছে তার চোখে মুখে। ওরা তো সামান্য একটা জীব মাত্র, ওদের সাথে আবার কিসের প্রতিশোধ? ধীরে ধীরে শিয়ালটি নড়াচড়া বন্ধ করে দিয়েছে। তারপর শিয়ালটির দুই ঠ্যাং ধরে নৌকার দিকে ছুঁড়ে মারল লোকটি। লোকটি নৌকায় উঠে পড়ার পর আমি তাকে জিজ্ঞেস করলাম, কি দাদা, আপনি মারলেন কেন? আর মেরেও নৌকা উড়ালেন কেন? বাবু, আমি না মারলে ওরা যে আমাদের মেরে ফেলতো। আর আমি তো আগেই বলেছি আমি একজন শিকারী। সে তো ঠিকই আছে, কিন্তু আপনি নৌকায় তুললেন কেন? এদের মাংস খাবো বলে। এদের না খেলে এরা যে আমাদের খেয়ে ফেলতো। শিয়ালের মাংস অনেক মূল্যবান জিনিস, অনেক সুস্বাদু, অনেক দামি জিনিসও আমাদের কাছে। বাবু, আমরা গরিব মানুষ, আমাদের অত টাকা নেই যে দোকানে গিয়ে মাংস কিনে খাবো। আর এগুলো তো বাজারে বিক্রিও হয় না, এভাবেই মেরে খেতে হয়। না হলে এরা অন্য কাউরে খেয়ে নেবে। আমি আরো ভালো কাজ করছি বলতে পারে না। শত্রুদের মাংস যে কত সুস্বাদু সে বলে বোঝানো যাবে না আপনারে। হ্যাঁ, আমার তো দেখে তাই মনে হচ্ছিল। কিন্তু কিন্তু কিসের শত্রুতা আপনার ওই নিরীহ জীবগুলোর সাথে? এই কথাটি বলা মাত্রই লোকটি রক্তাক্ত মাংস মাখা কচি আক্রমণাত্মকভাবে আমার বুকের পাঁজরে ঠেকিয়ে দিল। আমারে দেহে কি আপনার নিরীহ বলে মনে হয়েছিল? যখন কোনো কিছু আপনারে আঘাত না করবে ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না সে নিরীহ কি না। আর ওরা কতটা নিরীহ তা ওদেরকে আমি কাছ থেকে দেখেছি। আপনারে যদি একা ছেড়ে দেয়া হতো তাহলে বুঝতে পারতেন ওরা কতটা নিরীহ। ওরা নিরীহ না। আচ্ছা 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 ঠিক আছে, এটা সরান, আমায় মাফ করুন, তাড়াতাড়ি চলুন। আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষা করছে তো। ওনার স্ত্রীর কথা বলাতে উনি শান্ত হয়ে গেলেন। তারপর আবার পুনরায় নৌকা চালানো শুরু করলেন। ধীরে ধীরে কিছুক্ষণের মধ্যেই নৌকোটি এসে থামলো নদীর এক প্রান্তে। বাবু, এই আমার ঘর। বাবু, একটা কথা বলবো? আপনার ওই ব্যাগে দেখেছি ইলিশ মাছের মাথা আছে। আমার বউ খুব ইলিশ মাছ পছন্দ করে। কতদিন যে আমার বউকে ইলিশ মাছ খাওয়াতে পারিনি। আপনার টাকা দেয়া লাগবে না, এক পিস ইলিশ মাছ দিতে পারবেন? আমি আর তার কথার অবাধ্য হলাম না। কথা না বাড়িয়ে একটা ইলিশ মাছ তুলে দিলাম। আমারই ভালো হলো, 1000 টাকার জায়গায় 400 টাকার ইলিশ মাছ দিয়েই মিটে যাচ্ছে, আর ওনার ইচ্ছেটাও পূরণ হচ্ছে। এটাই উত্তম। উনি তাড়াতাড়ি ওনার ঘরে ঢুকে গেলেন। অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম, তার কোনো খোঁজ নেই।
আমি নৌকোটি থেকে নেমে তার ঘরের দিকে ডাকতে গেলাম। ঘরটা স্বাভাবিক কেমন যেন একটা। এরকম বাড়ি করে যে কিভাবে এরা বসবাস করে সত্যি অনেক দুঃখজনক। চারিদিকে তাঁবু দিয়ে ঘেরা ঘরটি। আমি ধীরে ধীরে তাঁবুটি সরালাম। কি একটি কঙ্কালের পরনে শাড়ি এবং কঙ্কালের মাথার খুলির ওপর একটি ঘোমটা দেওয়া আছে, ঠিক যেন কোনো বউ শুয়ে আছে। লোকটি কঙ্কালটির মুখের মধ্যে একটি মাছ দিয়ে দিল। এ কি চাচা, আপনি কাকে খাওয়াচ্ছেন এভাবে? এভাবে কেউ খেতে পারে? এ তো একজন মরা কঙ্কালের দেহ রেখেছেন। চুপ! কে বলেছে মরা? ও মরা নয়, ও ও আমার বউ। দেখুন দেখুন, ভালো করে চেয়ে দেখুন সে খায় কি না। হঠাৎই কঙ্কালটির মুখের পাঁজরের হাড় বাড়ি খেতে শুরু করলো, আর কাঁচা মাছটি ধীরে ধীরে থেতলে যেতে লাগলো। এরকম ভুতুড়ে দৃশ্যের সম্মুখীন আমাকে হতে হবে আমি ভাবতে পারিনি। খুব ভালোবাসতাম আমার বিবি জান রে, কিন্তু কিন্তু শুধুমাত্র আপনার জন্য আমার আমার বিবি জানের আজকে এই অবস্থা। কি বলছেন? আমি কি করলাম? আমি তো কি করেননি আপনি? আপনাদের মতো মানুষ কি করতে পারে সেটা ভুললে কি করে হবে বলুন? মনে করে দেখেন, আজ থেকে 100 বছর আগে এরকমই সেই ঝড় বাদল বৃষ্টির দিনই আমি আমার বিবি জানরে নিয়ে আপনার অ্যাম্বুলেন্সে উঠিয়ে হাসপাতালের দিকে রওনা হতি। বাবু, উঠোনো হয়ে গেছে, তাড়াতাড়ি গাড়ি ছাড়েন। আমার আমার বিবি জানের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি চলুন। ঠিক আছে, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসুন। আমি আপনার কথা মতো গাড়িতে উঠে বসলাম। ওগো, শুনছো? গাড়িতে স্টার্ট দিয়ে আপনি হঠাৎ স্টার্ট বন্ধ করে ফেললেন। আপনার ফোন আসায়। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি সত্যনারায়ণ প্রধানের বাড়ি থেকে বলছিলাম। প্রধানের বুকে ব্যথা উঠেছে, তাড়াতাড়ি চলে আসুন, তাকে হসপিটাল যেতে হবে। কিন্তু আমার গাড়িতে তো পেশেন্ট রয়েছে। আরে তাতে কি হয়েছে? আপনাকে 2,500 টাকা দেবো, তাড়াতাড়ি চলে আসুন তো। এমার্জেন্সি কেস, বুঝতে পারছেন না নাকি? এই যে চাচা, আপনি একটু তাড়াতাড়ি নামুন তো, আর আপনার বউকেও নামান। আমার একটু এমার্জেন্সি কাজ পড়ে গেছে। বাবু, এমন করবেন না, আপনি আপনি তাড়াতাড়ি চলুন। আমার আমার বিবি জান কেমন কষ্ট পাচ্ছে দেখছেন না? আরে প্রধানের বাড়ি থেকে ফোন এসেছিল, তার বুকের অবস্থা খুবই খারাপ। হাসপাতালে পৌঁছে দিতে পারলে আমাকে 2,500 টাকা দেবে, আর আপনি তো মাত্র 800 টাকা দিচ্ছেন। বাবু, তো ভাই আপনার এমন করবেন না। আমি আমি আরো 200 টাকা আপনারে বাড়াই দিচ্ছি। একটু তাড়াতাড়ি চলেন বাবু। আচ্ছা ঠিক আছে, আমি আপনারে 2,500 টাকাই দেব, তবে সেটা এখনই দিতে পারবো না। আমার কাছে যে এখন অত টাকা নেই বাবু। দূর মশাই, বোঝেন না কেন? স্বয়ং প্রধানের বাড়ি থেকে ফোন এসেছিল। প্রধানকে বাঁচাতে না পারলে উনি আমাকে জেলে ঢোকাবেন। আর আপনি এত টেনশন করবেন না, আমি আমার এক বন্ধুকে ফোন করছি, ও তাড়াতাড়ি পৌঁছে দেবে। হ্যালো, এই নিরঞ্জন, তুই কোথায় রে? আপনি তো আমারে ফেলে রেখে গিয়েছিলেন মশাই। তার অনেকক্ষণ পরে একটা অ্যাম্বুলেন্স এসে পৌঁছয়। তাড়াহুড়ো করে তার অ্যাম্বুলেন্সে আমার বিবি জানরে উঠানো হয়েছিল। আমরা আমরা রওনা দিয়েছিলাম হাসপাতালের দিকে, কিন্তু কিছু পথ এগিয়েই সে মদ খাওয়া শুরু করে দেয়। দাদা, একটু তাড়াতাড়ি চলেন, আর আপনি আপনি দয়া করে মদ খাওয়াটা বন্ধ রাখুন, নাইলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ও বুড়ো, চুপচাপ বসে থাকেন তো। দিচ্ছেন তো মাত্র 800 টাকা, তা আমার বাবা কথা গেছে। ঠিক মতো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, আপনি শুধু চুপচাপ বসুন। আমি সাথে সাথে বেরিয়ে গিয়ে দেখি সে জ্ঞান হারাইছে। আমি অনেক ডাকাডাকি করায়ও তার কোনো সারা শব্দ মেলেনি।
এদিকে এদিকে আমার বিবিজান কষ্টে কাতরাচ্ছে, এই সহ্য করতে না পেরে তারে গাড়ি থেকে বাইর করে রাস্তায় এনে রাখলাম, যাতে অন্য কোনো গাড়ি হলেই আমি তারে উঠোয় নিয়ে যেতে পারি। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কোনো গাড়ি পেলাম না। তারপর আমার বিবিজান রে কোলে তুলে এগোতে লাগলাম হাসপাতালের দিকে। হাসপাতালের পথ অনেকটাই, আর আর আমায়ও তাড়াতাড়ি পৌঁছতে হবে, না হলে অনেক যে কষ্ট পাচ্ছে আমার বিবিজান। আমি আমি চিন্তা করলাম, আমি যদি কোনো ভ্যান পাই তাহলে তারে টেনে নিয়ে যেতে পারবো। তাই আমি তাকে রাস্তার পাশে একটা গাছতলায় রেখে আমি গ্রামের ভিতরে ঢুকে গেলাম। কারো যদি একটা ভ্যান পেতাম, তাকে যে করেই হোক আমি ডেকে নিয়ে আসবো, এই আশা করে আমি গ্রামের ভিতরে একটা বাড়িতে গেলাম। দাদা, একটু শুনছেন? আমার একটু সাহায্য করবেন? ও দাদা, শুনছেন? আমার একটু সাহায্য করবেন? কোনো সারা শব্দ না পেয়ে আমি হঠাৎ দেখলাম ওই বাড়ির উঠোনে একখানা ভ্যান দাঁড় করানো আছে। আমি আর কিছু চিন্তা না করে আমি কোনো রকমে ভ্যানটা নিয়ে টান মারলাম। হঠাৎ বাড়ির মালিক পেছন থেকে আমার চোর চোর বলে চিৎকার করে লোক জড়ো করলো। আমার কি অভাগা কপাল! আমার কোনো কথা তারা শুনলো না, বিশ্বাসও করলো না। গাছে বেঁধে আমারে মারতে শুরু করলো। তাদের কাছে আমার অসহায়ত্বের কোনো দামই রইল না। অনেকক্ষণ পর তারা আমারে ছাড়ে দিল। আমি আহত অবস্থায় অনেক কষ্টে আমার বিবিজানের কাছে এসে পৌঁছলাম। এখানে এসে দেখলাম সেখানে বিবিজানরে রেখে দিয়ে গেছিলাম, বিবিজান সেখানে নেই। আছে শুধু কোখানা কাঁটা। আমি চারিদিকে তন্ন করে ঘুরতে শুরু করলাম। দেখলাম বিবিজানের একটা বস্ত্র জঙ্গলে পড়ে আছে। হে আল্লাহ, কি অবস্থায় আমার বিবিজান রে আমি দেখলাম কতগুলো শিয়াল ওর দেহটারে ছিঁড়ে টুকরো টুকরো করে খাচ্ছে। নিজের ভালোবাসার মানুষটারে এভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে দেখে আমি আর সহ্য করতে পারলাম না। আমি লাফায়ে পড়লাম একখানা ইট নিয়ে, আর তারপর তিনখানা শিয়ালরে একসঙ্গে মেরে ফেললাম। তারা যেভাবে আমার বিবিজান রে খেয়ে ফেলেছিল, তারপর থেকে প্রতিশোধের আগুনে আমিও শিয়াল দেখলেই তারে খেয়ে ফেলি। আর প্রতিজ্ঞা নিলাম, শিয়ালের যাত্রে আমি শেষ করে ছাড়ব। আমার বিবিজান রে ওই অবস্থায় আর বাঁচানোর কোনো উপায় হলো না। শুধুমাত্র তার রক্তাক্ত দেহ ওই অবস্থায় আমি নিয়ে চলে আসলাম গ্রামের নদীর ধারে। আমার বিবিজান রে তো বিয়ের আগে সময় দিতে পারিনি। সারাদিন মাছ শিকার করে বেড়াতাম। সে তো আমার দিকে চেয়ে থাকতো। আমার মনে হয় এখনো আমার পানে যেই আছে, তাই তাকে এখনো আমার সাথেই রেখেছি। আমার মৃত্যু পর্যন্ত সে আমার সাথেই থাকবে, আর আমিও তাকে
কোনো সময় কাছাড়া করতে চাইনি। আপনি যদি সেদিন 2,500 টাকার জন্য আমাদের ছেড়ে না যেতেন, তাহলে আমার বিবিজান আজকে বেঁচে থাকতো। তারাও মানুষ, শুধু টাকা আর স্থানের তফাৎ। আর আর যারা এর ভেদাভেদ করবে তাদের আমি শেষ করব। শোনেননি, ধীরে ধীরে 6 মাসে 6 জনকে শেষ করেছি। এইবার সপ্তম। আমি কোনো কিছু না ভেবে দৌড়ে ঝাঁপিয়ে পড়লাম নৌকোর উপরে। নৌকোর বইটারে নিয়ে শুরু করলাম চালানো। আমি নৌকো নিয়ে জোরে জোরে চালানো শুরু করলে সেই লোকটিও ঝাঁপ মারল নদীর জলে। এদিকে আবহাওয়াও বদলাতে শুরু করেছে, হঠাৎই জোরে হাওয়া শুরু হয়েছে। আমি আমার বাড়ির পথের দিকেই এগিয়ে যেতে লাগলাম নৌকোটি নিয়ে। লোকটি ঝড় ঝাপটা উপেক্ষা করে জলের মধ্যে সাঁতরে আমার দিকে আক্রমণাত্মকভাবে ছুটে আসছে। আজকে সে আমাকে মেরেই ফেলবে। আমার মনে পড়ে গেল একটু আগে উনি শিয়ালটিকে কিভাবে মেরেছিলেন। উনি যদি আমাকে হাতে পান তাহলে আমার হত্যা আজ অনিবার্য। আরও জোরে জোরে নৌকার দাঁড় ঘোরাতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই আমি ওনার থেকে অনেকটা দূরে চলে এসেছি। ওনাকে দেখে মনে হচ্ছে উনি সাঁতার কাটতে কাটতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছেন। নদীর মাঝ বরাবর উনি যেভাবে ক্লান্ত হয়ে সাঁতার কেটে আসছেন, উনি যদি সাঁতার কাটা থামিয়ে দেন তাহলে উনি ডুবে মারা যাবেন। আমার মনে নিজেকে বাঁচানোর চেষ্টা ছাড়াও ওনাকে বাঁচানোর চেষ্টার কথা মনে এসে ছোঁয়া দিয়েছে। আমার জন্যই হয়তো উনি ওনার বউকে হারিয়েছেন। সত্যি, সেদিন যদি বুঝতাম আমার দ্বারা এত বড় ভুল হয়ে যাবে, তাহলে এই ভুল আমি কোনো দিনই করতাম না। যাই হোক, আজ আমি পাপের ভাগীদার, উনি আমার বিচারক। আমি চাই না এনাকে এভাবে মরতে দিতে। তাই আমি নৌকা ঘুরিয়ে তার দিকেই নিয়ে যেতে লাগলাম। রীতিমতো তার কাছে এসেও পৌঁছলাম এবং তাকে হাত দিয়ে টেনে ওঠালাম নৌকার ওপর। তার অবস্থা খুবই খারাপ এবং তার সেই অবস্থাতেও তার 2 হাত দিয়ে আমার গলা টিপে ধরল। আমি নিজেকে বাঁচানোর চেষ্টাও করলাম না, কারণ আমি চাই যে সে তার প্রতিশোধের তেষ্টা মিটাক। ধীরে ধীরে সে আমার গলা থেকে হাতটা সরিয়ে নিয়ে অজ্ঞান হয়ে গেল। ভালো করে দেখলাম তার দেহে এখনও প্রাণ আছে। আমি নৌকাটি ঘুরিয়ে নিয়ে চললাম আমার এলাকার কাটাবাগান দক্ষিণ পাড়ার গ্রামীণ হাসপাতালের দিকে। রীতিমতো তাকে অনেক কষ্টে হাসপাতালে নিয়ে আসলাম। ভোর থেকে সকাল হয়ে গেল। হাসপাতালের বাইরে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়েছিলাম। হাসপাতালের একটি আয়া মাসি এসে আমায় জাগিয়ে দিল। এই যে শুনছেন, আপনার পেশেন্টের জ্ঞান ফিরেছে, যান। আমাকে মাফ করবেন। সেদিন প্রধানের চাপে, টাকার লোভে আমি পরিস্থিতির শিকার হয়েছিলাম। আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমি যতদিন বাঁচব চেষ্টা করব যেভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেরকম ক্ষতিগ্রস্ত যেন আর কেউ না হয়। আমাকে বাঁচার সুযোগ দিন আর আপনি আমার বাড়িতে চলুন। সারা জীবন আমি আপনাকে আমার বাবার পরের স্থান দিয়ে রাখব। আমাকে ক্ষমা করুন আর আপনার বইয়ের সৎকারের ব্যবস্থা আমি করব। আমাকে ক্ষমা করুন। আমার পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে দিন। কিছুদিন যেতেই আমার ব্যাংকের সমস্ত টাকা দিয়ে 2টো পুরনো অ্যাম্বুলেন্স কিনলাম। একটা কিনলাম গরিব মানুষের জন্য, যে অ্যাম্বুলেন্স শুধুমাত্র যাতায়াতের জন্য যতটুকু তেল প্রয়োজন সেটুকু দিলেই অ্যাম্বুলেন্সটি হাসপাতালে রোগীদের পৌঁছে দেবে। এছাড়া পেশেন্টের বাড়ির থেকে 1 টাকাও নেওয়া হবে না। আর আমি চালাবো আরেকটি অ্যাম্বুলেন্স, যেটি শুধুমাত্র বয়স্ক মানুষদের জন্য। যাদের ছেলেমেয়ে নেই তাদের কাছ থেকে কোনো দিনও টাকা নেব না। আর আমার পেট চালাতে যতটুকু ন্যায্য মূল্য ততটুকুই নেব। এই সিদ্ধান্ত নিয়েই আমি সোমনাথ আবার শুরু করলাম অ্যাম্বুলেন্স চালানো। যতদিন এই জীবন থাকবে মানুষকে তার স্থানের ও টাকার ভেদাভেদ না করে যে আগে আসবে তাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব হাসপাতালের উদ্দেশ্যে। সেই আশীর্বাদ নিতেই আমি করিম চাচার পায়ে প্রণাম দিতেই সে আমাকে জড়িয়ে ধরল। বন্ধুরা, তোমাদের